This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. নমস্কার, দেখছেন TV9 বাংলা। মধুকল্পিতার সঙ্গে রয়েছে আমি শুভজিৎ মিত্র। মধুকল্পিতা, ঘড়ির কাঁটা দুপুর 1:30 মানে দুপুরে সুপার প্রাইম টাইম 150 মিনিট নন স্টপ বুলেটিন। কোনো খবর রিপিট নয়, কোনো ব্রেক নয়। আমরা দুজন যেমন রয়েছি স্টুডিও থেকে, আমাদের সঙ্গে রয়েছেন আমাদের সহকর্মীরা তন্নিষ্ঠা রয়েছেন এবং রয়েছেন শুভজিৎ দাস। আর শুরুতেই যে খবরের দিকে নজর রাখবো, ধারাবাহিকভাবে এই খবরের দিকে নজর রাখছি আমরা কাটোয়ার খবরে। কাটোয়ার রাজুয়া গ্রামে ভয়াবহ বিস্ফোরণ, ধ্বংসস্তূপ থেকে উদ্ধার ছিন্ন ভিন্ন দেহ। বিস্ফোরণের তীব্রতা এতটাই ছিল যে ওই বাড়ির চাল উড়ে গেছে, দেওয়াল ভেঙে পড়েছে। ছবি দেখুন, বুঝতে পারবেন, ঘরে বসে অনুমান করতে পারবেন বিস্ফোরণের জোর কতটা ছিল, তীব্রতা কতটা ছিল। গ্রেপ্তার করা হচ্ছে তৃণমূল থেকে বহিষ্কৃত প্রাক্তন কাউন্সিলর জঙ্গল শেখের ঘনিষ্ঠ বলে পরিচিত তুফান চৌধুরী নামে এক দুষ্কৃতীকে। আমরা 5টা ছবি একসঙ্গে দেখাচ্ছি। একদম নিচে যে ছবি, এই ছবি ওই তুফানের, জঙ্গলের ছবি। জঙ্গল শেখ প্রাক্তন কাউন্সিলর, তৃণমূল থেকে বহিষ্কৃত হয়েছিল জঙ্গল শেখ, তার অনুগামী এই তুফান। বাড়ির চাল উড়েছে, ছবিটা একবার দেখুন, অভিজ্ঞতা বুঝতে পারবেন। সবার আগে ঘটনাস্থলে পৌঁছে গেছি আমরা, TV9 বাংলা। কৌশিক রয়েছেন আমাদের সঙ্গে। কৌশিক, ঘড়ির কাঁটা 1:31, সকাল থেকে একের পর এক তথ্য তুমি আমাদের সামনে তুলে ধরেছো। এই যে জঙ্গল শেখ প্রাক্তন কাউন্সিলর, তৃণমূল থেকে বহিষ্কৃত, কেন বহিষ্কার করা হয়েছিল? এখন তার রাজনৈতিক অবস্থান কি? তার গডফাদারকে এত বড় সাহস পাচ্ছে কোথা থেকে? দেখো, মূলত ওকে প্রথমেই বলে রাখি, জঙ্গল শেখ যার বিরুদ্ধে কিন্তু বিভিন্ন অসামাজিক কাজকর্মে জড়িত থাকার অভিযোগ ছিল এবং 2015 সালে সে কাটোয়া পুরসভার কাউন্সিলর হয় 13 নম্বর ওয়ার্ডে, এবং তার বিরুদ্ধে 2015 সালেরই একটি খুনের মামলা ছিল, যে ঘটনায় সে পরবর্তীকালে তাকে গ্রেপ্তার হয় এবং তৃণমূল দল থেকে তাকে বহিষ্কার করা হয়। এই জঙ্গল শেখের, তুমি যেটা প্রশ্ন করলে গডফাদারকে, এই বিষয়ে কিন্তু বিজেপির বক্তব্য যে নিশ্চয়ই জঙ্গল শেখের মাথায় কারো না কারো হাত আছে এবং যে কারণের জন্য সে কিন্তু এতটা দাপট তার। এর পাশাপাশি যে তৃণমূলের যে গোষ্ঠীদ্বন্দ্ব, সেই গোষ্ঠীদ্বন্দ্ব কিন্তু উঠে আসছে, এমনই জানাচ্ছে কিন্তু বিজেপির তরফ থেকে। এবং বিজেপির তরফ থেকে আরও বলা হচ্ছে যে যেখানে রবীন্দ্রনাথ চট্টোপাধ্যায় অর্থাৎ তৃণমূলের জেলা সভাপতি রয়েছেন, তিনি কিন্তু একদম অত্যন্ত কড়া হাতেই এই জঙ্গল শেখকে সেই সময় তিনি তার বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছিলেন। তুফান যাকে অ্যারেস্ট করা হয়েছে, যে জখম হয়েছিল, যার বিরুদ্ধে মূল অভিযোগটা উঠছে, জঙ্গল শেখের শাগরেদ এই তুফান, সে কেমন আছে? মানে তাকে কি পুলিশ জেরা করতে পারে? এরকম অবস্থায় কি আছে, কি অবস্থায় আছে? দেখো, গতকালকে এই বিস্ফোরণ হওয়ার পরে কিন্তু এলাকাবাসীরা যেটা জানিয়েছে যে তুফান কিন্তু এলাকা ছেড়ে পালিয়ে যাচ্ছিল রক্তাক্ত অবস্থায়, এবং সেই সময় তাকে এলাকাবাসীরা ধরে এবং পুলিশের হাতে তুলে দেয়। সে কিন্তু অত্যন্ত জখম, সে কানে শুনতে পাচ্ছে না এবং শরীরে বিভিন্ন জায়গায় তার ক্ষত আছে। রক্তাক্ত অবস্থায় তাকে কিন্তু উদ্ধার করে কাটোয়া মহকুমা হাসপাতালে ভর্তি করা হয়েছে এবং সে পুলিশ সেলে রয়েছে। এই মুহূর্তে কিন্তু হয়তো তার কাছে প্রাথমিক পুলিশের যে তদন্ত, হয়তো ছবিটা দেখাও কৌশিক, ছবিটা একবার দেখাও, কোথায় ঘটনা ঘটেছে, আশেপাশের কি অবস্থা, আশেপাশের বাড়িগুলো কত দূরে অবস্থিত, ছবিটা একবার। তাকে এই মুহূর্তে কিন্তু আমি রয়েছি একদম বিস্ফোরণ স্থলে। দেখা যাচ্ছে যে এই বাড়িতে কিন্তু গতকালকে রাত্রি 8:30 নাগাদ পরপর 2টি বিস্ফোরণ হয়, 2টি বোমা ফাটে। সেই বোমার আওয়াজে এতটাই তীব্রতা যে গোটা রাজুয়া গ্রাম কেঁপে ওঠে এবং বলা যেতে পারে যে রাজুয়া গ্রামের যারা গ্রামবাসী তারা কিন্তু আতঙ্কে ঘর ছেড়ে বেরিয়ে পড়ে। তোমাকে আমি এই মুহূর্তে বাড়িটা দেখাচ্ছি, যে বাড়িটা দেখো একদম বিধ্বংস অবস্থা, পুরো বাড়িটা ভেঙে গেছে। বাড়ির যে টিনের চাল, সেই চাল উড়ে গেছে। এর পাশাপাশি বাড়ির যে পাঁচিল, সেই পাঁচিল দেখো বেশ কয়েক ফুট দূরত্বে ছিটকে পড়েছে। আরও একটি বিষয় দেখায়, এই পাশে যে গাছ রয়েছে, গাছে কিন্তু এখনো কয়েক ফুট দূরে দেখো মশারি একটি ঝুলে রয়েছে। তো স্বাভাবিকভাবেই বোঝা যাচ্ছে যে এই বোমের তীব্রতা কতটা ছিল। এর পাশাপাশি দেখো এই যে বিস্ফোরণ স্থল, এই যে বাড়ি লাগোয়া যে বাড়ি রয়েছে, সেই বাড়ির মানুষজন কিন্তু এই মুহূর্তে কিন্তু আতঙ্কিত। তারা জানায় যে হঠাৎ বোমের আওয়াজ পাওয়া যায়, পরপর দুটো আওয়াজ, গোটা বাড়ি, এই গোটা চত্বর কিন্তু কালো ধোঁয়ায় ঢেকে গেছে। তাদের চোখে মুখে আতঙ্ক। তারা কিন্তু যেটা জানাচ্ছে যে এখনো পর্যন্ত তাদের কাছে কোনো খবর ছিল না যে এই বাড়িতে বোমা বাঁধা হয়, এবং এই বাড়িতে কিন্তু তারা জানে
জানিয়েছে যে প্রতিদিনই লোকজন আসতো, তারা এখানে থাকতো, কিন্তু তারা যে বোমা বাজছে এমন খবর কিন্তু তাদের কাছে ছিল না। অন্যদিকে কৌশিক, তুমি ছবিটা দেখাও, দেখাতেই তোমার কাছ থেকে আরেকটা ইনফরমেশন চাইবো। এই বাড়িটা কার বাড়ি? এই বাড়িটা কার বাড়ি? দেখো, এই বাড়িটা যেটা জানা গেছে যে গ্রামেরই একজনের বাড়ি, সে এখানে থাকে না, সে থাকে অন্য জায়গায়, এবং সে মৃত, তার পরিবার থাকে অন্য জায়গায়। এই বাড়িটা কিন্তু ফাঁকাই পড়েছিল, আর সেই সুযোগেই এই বাড়িতেই কিন্তু বোমা বাঁধার কাজ চলছিল। হয়তো এলাকাবাসীরা জানে না, কিন্তু যেটা ধারণা করা হচ্ছে যে হয়তো নিয়ম করে প্রতিদিনই বোমা বাঁধা হতো। এবং যে পাশাপাশি তোমাকে আরও একটি বিষয় দেখাচ্ছি। এই যে বাড়ির লাগোয়া যে বাড়ি, এই বাড়িতে দেখো যে বোমার যে বিস্ফোরণ হচ্ছে, সেই বোমা বিস্ফোরণের যে দাগ, কালো স্পট কিন্তু এখনও লেগে রয়েছে। এছাড়াও যে তুফান চৌধুরী, সে কিন্তু এলাকায় সমাজ বিরোধী বলে পরিচিত, যার বিরুদ্ধে বিভিন্ন থানাতে অভিযোগ রয়েছে। সে সম্প্রতি কিন্তু ছাড়া পেয়েছে। তুমি দেখাচ্ছিলে যে আশেপাশে অনেকগুলো বাড়ি রয়েছে, আশেপাশের বাড়ির মহিলারা তারা রাস্তায় এসে বসে আছেন, তারা আতঙ্কের মধ্যে রয়েছেন। তাদের সঙ্গে একটু আগে তুমি কথা বলেছিলে, তারা কি বলেছেন শোনাই একবার। ছেলেগুনাকে কত না করতে বেলা তা তো জানতাম না, এবেলা ঢুকতো বাড়িতে জানতাম। এবেলা ধরেন যাদের বাড়ি তারা তো সব জানতো। কার বাড়ি এটা? এটা ধরেন মন্টু শেখের বাড়ি। এবার আমরা তো জানি না যে এখানটায় বোমা বানছি, তাহলে আমরা একটা ফোন করে আমরা তা বলতাম। একটা ছেলে ওই এইদিকে বেরিয়ে কিন্তু পালিয়ে গেছিলো, তুফান বলে ছেলেটার নাম, বেরিয়ে পালিয়ে গেছিলো। সিভিল পুলিশ আসি ছেলেকে ধরলো, ধরি তখন ওই দোকানটা আছে, ওই দোকানটার ওইখানটাতে দাঁড়াইলো। এবার তা করতে শুনলাম এইখানটায় একটা লোক মৃত্যুদেহ পড়ে আছে। কৌশিক, যে ছবি দেখাচ্ছিল, বাড়িটা পরিত্যক্ত, অর্থাৎ এই বাড়িতে কেউ থাকে না, কিন্তু বাড়িটার আশেপাশে অনেক বাড়ি রয়েছে। এটা জনবসতিপূর্ণ এলাকা। কৌশিক, যারা ওখানে বসে ছিলেন, তুমি একটু আগে যখন ক্যামেরা প্যান করছিলে, যাদেরকে আমরা দেখলাম, একটু তাদের সঙ্গে কথা বলো না। এই বাড়িতে কারা আসতো, তারা দেখেছে কিনা, কতদিন ধরে আসতো, কাউকে চেনে কিনা, পুরো বিষয়টা। দেখো, যে বাড়িতে বিস্ফোরণ হয়েছে ঠিক তার পাশেই প্রতিবেশীরা রয়েছে, আমরা কথা বলার চেষ্টা করছি। আচ্ছা দিদি, ভয় লাগছে? আতঙ্কিত? হ্যাঁ, আতঙ্ক ভয় লাগছে মানুষের। ধরেন ওরা বোমা তো, তাহলে আপনি তো মানুষের আতঙ্ক, আপনি তো ভয় লাগবে। এমনি বাড়িতে থাকতেই পারা গেছে না, এমনি ভয় লাগছে। এই বাড়িতে কি লোক যাতায়াত করতো? চাইছিলাম না, আমাদের কি পুলিশে বললো ওই বাড়িতে তো আপনারা থাকেন না, কিচ্ছু আপনাদের হবে না। এই বাড়িতে কি লোকজন আসতো? হ্যাঁ হ্যাঁ, যে আসা করতো, যে ওইটা যার বাড়ি তিনি সব জানতো। আমার একটাই বক্তব্য, আমরা বিচার চাই। তিনার ওই যারা করেছে তারাই আসতো, তুফানটাই থাকতো। বাকি লোক ছিল তো, বাকি লোকরা ছোট ছোট ছেলেরা কিন্তু লুডুমুডু খেলামেলা করতো। উনি বলছেন যার বাড়ি সব জানতো। কার বাড়ি? না, ওইটা আমরা জানি না, ওইটা আমরা জানিও না, আমরা দেখেও না। আমরা যদি জানতাম, আমরা যদি শুনতাম, তাহলে কিন্তু আমার। এটা কার বাড়ি? ওইটা মন্টু শেখের বাড়ি। সে কি বেঁচে আছে? না, মৃত হয়ে গেছে, মৃত আছে একদমই। শুভজিৎ, যেটা মন্টু শেখের পরিবার, একটু প্লিজ জিজ্ঞাসা করো, মন্টু শেখের পরিবার তারা কি কখনো এই বাড়িতে আসতো? তাদের কি কোনো রাজনৈতিক ব্যাকগ্রাউন্ড রয়েছে? তাদের কি কোনো অপরাধের ইতিহাস রয়েছে? এই বিষয়গুলো একটু জানো। 5টা মানুষ ছিল, আর আমরা আমি জানার চেষ্টা করছি। পরিবার কি বাড়িতে আসতো? না, ওর ছেলেটা থাকতো, ওর মেজো ছেলে থাকতো এই বাড়িতে। থাকতো? হ্যাঁ। সে কি সব জানতো? হ্যাঁ, সব সে জানতো। মেজো ছেলের পরিচয় ধরেন আমার কথা বলি আপনাকে, ছোট্ট পাড়ান, আমার এটা বাড়ি আছে, আমরা বাড়িটা কিনেছি। ধরেন মেজো ছেলে কি করতো? মেজো ছেলে গরু চড়াইতো মাঠে। সে কোন রাজনৈতিক দল করতো? না, তা আমরা সেটা জানতাম না। কোন অপরাধের আমরা সেটা জানতাম না। দল করতো না? না, আমরা জানতাম না। তাদের সাথে মিলামিশা করতো, বাড়ি ঢুকাইতো লোক, সেটা আমরা কিন্তু না অপরাধের ওইসব কিছু নাই। কিন্তু বাড়ি ওর মারা যতদিন এই বাড়িটা ছাড়লো ততদিন কিন্তু ওই মানুষরা এই বাড়িতেই থাকতো। হ্যাঁ, লুডু মুডু খেলা করতো। হ্যাঁ, তা আমরা ওর বাড়ি, তাহলে ও জানবে না তো কি জানবে? কাল যদি আমার বাড়িতে কেউ যদি বোমা বানতেছে, আমি সব জানবো। আমি জানবো তো একটা। আমাদের না, আমরা বুঝতে পারলাম, আমরা যেই জানাইতাম কমপ্লেন কথা, আমরা বুঝতে পারিনি। আমরা বুঝতে পারিনি। না, বাইরে থেকে মানে আমাদের ওই তুফানটা থাকতো, লুডুমুডু খেলা করতো। কোনো সময় আমরা দেখতাম, আওয়াজ হতো কানে, সেটা কানে আমরা শুনতে পেতাম। তুফান কেমন ছেলে? ও কি করতো? তুফান কেমন ছেলে? তুফান ধরেন ও মানুষের খুব উপকারও করতো, যে যা জান খারাপ হতো তাকে বর্ধনে লিগে দেখাশোনা সবই করতো। অভিযোগ ছিল থানায়? অভিযোগ মানে ও একটা
জঙ্গল শেখ এই বাড়িতে আসতো প্রাক্তন কাউন্সিলর? সেই চিন্তায় টাকা নাকি চুরি করেছিল, তখন থেকে ও ধরেন আমরা একটু জানতাম। জঙ্গল শেখের সঙ্গে এই তুফানে আমরা ধরেন আপনারা বলছেন না জঙ্গল ফঙ্গল, আমরা ওসব কাউকে চিনি না, ধরেন আমরা জানিও না। এবার ওর সাথে কি যোগাযোগ ছিল না ছিল সেটাও আমরা জানি না। জঙ্গল শেখ আসতো না? না, এবারে আসতো না। ওর সঙ্গে যোগাযোগ কোনো ছিল কিছু না, আমরা তা জানতাম না। দেখেন দাদা, আমরা জানতাম না, কিন্তু তুফানে এবারে আসতো সেটা আমরা জানতাম। বেশ, নজর থাকবে কৌশিক, নজর থাকবে, সঙ্গে থাকো। তোমার সঙ্গে পরবর্তী সময় আবার আমরা যোগাযোগ করবো, সঙ্গে থাকো। আর একদম আমরা ঘটনাস্থলের ছবি আপনাদেরকে দেখাচ্ছিলাম। একটা নাম ঘুরে ফিরে শুনলেন, তুফান চৌধুরী। এই তুফান চৌধুরী কে জানেন? এক দুষ্কৃতী, জেল খাটা আসামি। সে ছিল এতদিন জেলে, তারপরে বেরিয়ে এসছে। এবার সেখানে এলাকায় তাসের পরিবেশ তৈরির চেষ্টা করছে এবং মদত দিচ্ছে কে? তৃণমূলের এক বহিষ্কৃত নেতা জঙ্গল শেখ। সে মদত দেওয়ার চেষ্টা করছে এবং যেটা অভিযোগ সামনে আসছে যে পাশের যে লাগোয়া এলাকা, সেই এলাকা থেকে অর্থাৎ বীরভূম থেকে দুষ্কৃতীদের নিয়ে আসা হয় বোমা বাঁধার জন্য, এমনটাই অভিযোগ সামনে এসেছে। আচ্ছা, এই তুফান চৌধুরীর মা সে কি বলছে, তার বক্তব্য আমাদের কাছে এসেছে, শোনাবো আপনাদের। আপনার কি মনে হয় তুফান ওই ধরনের কাজকর্ম করতো বা কিছু? না, আমি কোনো দিন জানতাম না, আর আমাকে কোনো দিন আমাকে কিচ্ছু বলতো না, কোনো দিন আমি জানতাম না। আমি মা হয়ে ওই রকম বলতে পারবো না। আমি সবাই বলছে ওগো তুফান মরে গেছে, তুফান মরে গেছে, তাতে বেরিয়ে গেলাম। বা গিয়ে কি দেখলেন? যে ওই এমনি সব ঝোল খাইছে। তুফানকে এইসব করতো নাকি? না, কোনো দিনকার জন্য কোনো পক্ষে করছে না। এই শয়তান লেগেছে মনে হয় ওর পেছুতে, কোনো শয়তানের কারণে হচ্ছে ওইটা। মনতোষ আমাদের প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছেন, সরাসরি মনতোষের সঙ্গে কথা বলবো। মনতোষ, যে বিষয়টা তোমার থেকে জানার, এই যে তুফান সে এতদিন জেলে ছিল, জেল থেকে বেরিয়ে এসে ত্রাস তৈরি করার চেষ্টা করছে এলাকায়, এর নেপথ্যের কারণগুলো কি? বোমা বাঁধার জন্যই এই একের পর এক দুষ্কৃতীদের সঙ্গে আবার সে একটা কানেকশন বাড়ানোর চেষ্টা করছে, এর নেপথ্যে কারা রয়েছে, এখন অব্দি কি তথ্য সামনে আসছে? দেখো, এখানে অনেকগুলো বিষয় সামনে আসছে। পূর্ব বর্ধমান জেলার তৃণমূলের সভাপতি রবীন্দ্রনাথ চট্টোপাধ্যায়, তিনি কাটোয়ার বিধায়কও বটে। তিনি যেটা অভিযোগ করছেন যে জঙ্গল শেখের সহযোগী এই তুফান, এবং ওই এলাকায় কাটোয়ার পাশাপাশি মঙ্গলকোট এলাকা, এই মঙ্গলকোট এলাকার উপর দিয়ে অজয় নদী গেছে এবং ওই এলাকায় বেশ কিছু বালি খাদান রয়েছে। এই বালি খাদান দখলের একটা চেষ্টা হতে পারে, এমনটা কিন্তু ব্লক জেলা সভাপতি তিনি জানাচ্ছেন। পাশাপাশি তিনি আরও জানাচ্ছেন যেটা যে এইখানে এই বোমা তৈরি করার পরে এই বোমা কিন্তু তার বিভিন্ন দলীয় কর্মীদের ওপর আক্রমণ চালানো হতো, তিনিও আক্রান্ত হতে পারতেন, এমনটাই কিন্তু গুরুতর অভিযোগ করছেন তিনি। এবং এই যে তুফান যার বিরুদ্ধে অভিযোগ করছে এই জঙ্গল শেখের সহযোগী, এমনটাই কিন্তু পূর্ব বর্ধমান জেলা সভাপতি তৃণমূলের তিনি জানাচ্ছেন। এবং এই ঘটনার পরে কিন্তু তিনি স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠছে যে জঙ্গল শেখ আগে কিন্তু তৃণমূলেরই ছিল এবং তৃণমূলের কাউন্সিলর ছিল, তারপরে তিনি বহিষ্কৃত হয়েছেন। এবং এই ঘটনাকে কেন্দ্র করে যারা বিজেপি বা বিরোধী দল তারা যেটা জানাচ্ছেন যে এটা তৃণমূলেরই একটা গোষ্ঠীদ্বন্দ্বে, সেই গোষ্ঠীদ্বন্দ্ব। তুমি সঙ্গে থাকো, নজর রাখো। আপাতত ধন্যবাদ। কি মনে হচ্ছে যে এই যে বিস্ফোরণ হয়েছে, বোমা বাঁধা হচ্ছিল, কি জন্য বোমা বাঁধা হচ্ছিল সেটা বলতে পারবো না, কিসের জন্য হচ্ছিল সেটা বলতে পারবো না। কোনো খারাপ অসৎ কাজ বা এলাকায় সেটা ওনারাই বলতে পারবেন। কি বলতে পারবেন? মানে ওনারা কিসের জন্য বোমাটা বাঁধছেন, বোমা পাচার করার জন্য কিনা, গ্রামের শত্রু কিনা, ওনারা ভালো করে বলতে পারবেন, সেটা আমরা বলতে পারবো না। আর এই কাটোয়ার জঙ্গলে রাজনীতির তুফান, জেল থেকে বেরিয়ে ফের ত্রাস তৈরির চেষ্টা তুফান চৌধুরীর। তৃণমূলের বহিষ্কৃত নেতা জঙ্গল শেখের মদতেই এলাকায় ত্রাস তৈরির একটা চেষ্টা করেছিল এই তুফান চৌধুরী। অভিযোগ, পাশের জেলা বীরভূম থেকেও দুষ্কৃতীদের নিয়ে আসা হয় বোমা বাঁধার কাজের জন্য। তার মধ্যে গতকাল রাতে বিস্ফোরণে কেঁপে ওঠে কাটোয়ার এই রাজোয়া গ্রাম এলাকা। গ্রামবাসীদের দাবি, বিস্ফোরণের পর বেশ কয়েকজন দৌড়ে পালাতে দেখেছেন তারা। এদিকে এই ঘটনার পর আতঙ্কিত হয়ে পড়েছেন গ্রামবাসীরা। বিস্ফোরণ স্থল ঘিরে রেখেছে পুলিশ। বালিঘাটের দখল নিতেই বোমা বাঁধা হচ্ছিল, উঠছে প্রশ্ন। কাটোয়া বিস্ফোরণ কাণ্ডে ধৃত তুফান চৌধুরীকে ঘিরে রাজনীতির একটা তুফান উঠে গিয়েছে। টার্গেট ছিলাম আমি, দাবি পূর্ব বর্ধমানের তৃণমূল জেলা সভাপতির। তৃণমূল বিধায়কের আঙুল তৃণমূল থেকে বহিষ্কৃত প্রাক্তন কাউন্সিলর জঙ্গল শেখ এবং তার ঘনিষ্ঠ বলে পরিচিত তুফান চৌধুরীর দিকেই। 2015 সালে খুনের মামলায় গ্রেফতার হন এই জঙ্গল শেখ। এরপর জঙ্গল শেখকে বহিষ্কার করে তৃণমূল কংগ্রেস। তুফান চৌধুরীর সঙ্গে হাত মিলিয়ে জঙ্গল শেখ ষড়যন্ত্র করেছে, বিস্ফোরক দাবি জেলা সভাপতি রবীন্দ্রনাথ চট্টোপাধ্যায়। মাসখানেক আগেই জেল থেকে ছাড়া পায় ধৃত তুফান চৌধুরী। তৃণমূলের অন্তর্দ্বন্দ্বের জেরেই বোমা বাঁধা এবং বিস্ফোরণ, শাসককে আক্রমণ বিরোধীদের। ওদের লক্ষ্য তো আমরাই, আমার উপরও হামলা হতে পারে বা আমাদের কোনো বিশিষ্ট কর্মীদের ওপরও হামলা হতে পারে,
এবং সেই লক্ষ্যেই ওরা বোমা বাঁধছিল এবং যে কোনো সময় ওদের একটা পরিকল্পনাই ছিল মহরমের পর জঙ্গল শেখদের একটা পরিকল্পনাই ছিল মহরমের পর কাটোয়ায় ঢুকে আবার দখল নেওয়া, মানুষের অত্যাচার করা এবং যে কোনো সময় আমাদের পার্টি অফিসে আক্রমণ করা, আমাদের উপর আক্রমণ করা বা আমাদের অন্য কোনো কর্মীদের উপর আক্রমণ করা, এটাই টার্গেট ছিল। তিনি যে বলছেন যে তাদের মারার জন্য বোম বাঁধা হচ্ছিল, এক কথা হয়তো ঠিকই বলেছে, কারণ তাদের মধ্যে তাদের দলে বহু গোষ্ঠী দ্বন্দ্ব। বিধানসভা ভোট যত এগিয়ে আসছে বোমের সংখ্যাও বাড়বে, ইন্তেকালের সংখ্যাও বাড়বে। এটা পশ্চিমবঙ্গের এখন ট্র্যাডিশনাল, এটাই পশ্চিমবঙ্গের সংস্কৃতি। বোম বাঁধা চপ শিল্প, এটাই আমাদের রাজ্যের এখন বর্তমান শিল্প। জেলার সভাপতি বলছেন তাকেই টার্গেট করা হচ্ছিল, টার্গেট করে বোমা বাঁধতে গিয়ে এইসব তালগোল পাকালো কে? সেও তৃণমূলের লোক। দুজনের মাথাতেই কিন্তু তৃণমূলের ঝান্ডা। যিনি অভিযোগ করছেন খুন তাকে করার জন্য বা তাকে টার্গেট করা হচ্ছিল, তিনি তো তৃণমূলের নেতা। যার বিরুদ্ধে অভিযোগ তিনিও তৃণমূলের ঝান্ডা, মমতা ব্যানার্জির হাত। এই দুটো থাকলে দুষ্কৃতি কাজ, বোমা বাঁধা, গুলি বন্দুক, তার লাইসেন্স পাওয়া যায়। এটাই বাস্তবতা। আপনারা দেখছিলেন ইন ডিটেল। এতগুলো নাম উঠছিল, জঙ্গল, তুফান ইত্যাদি প্রভৃতি XYZ। আমার মাথায় একটা নাম এবং একজনের মুখ বারবার সামনে আসছিল, সেটা হচ্ছে তামান্না খাতুন। মাত্র যার বয়স 11, সে ক্লাস 4-এ পড়তেন এবং তার মৃত্যু হয়ে গেল কিভাবে? বিজয় উল্লাসের বোমায়। 23শে জুন কালীগঞ্জ উপনির্বাচনে সেদিন ফলাফল, সেই তারপর জয়ের পর বিজয় উল্লাস, বোমা আসলো মুহুর্মুহু। তামান্না খাতুন ক্লাস 4-এর ছাত্রী, তার প্রাণ চলে গেল। এই ঘটনা আরও একবার এ রাজ্যে ভোটের ঠিক আগে 26শে যখন দোরগোড়ায় বিধানসভা নির্বাচন, তার আগে এত বোমা কেন মজুদ, এই যাবতীয় প্রশ্নগুলো উঠছে। তবে আমি এই মুহূর্তে আপনাদের যে তামান্নার কথা বললাম, যার মুখ এখনও আমাদের চোখের সামনে প্রত্যেকটা মুহূর্তে ভাসে, সেই তামান্নার মা কি বলেছিলেন সেদিন একবার শোনাবো। পুলিশের কাছে খবর ছিল পুলিশ যে বোমা এই 2, 3, 4, 9টা বোমা উদ্ধার করেছে। তো ওইটা ওদের তো আছে আরও গাদা, ওদের মানে শেষ নেই বোমা। ওদের বোমা সে বড় ধারালো অস্ত্র, বন্দুকগুলি, ওদের ওগুলো শেষ নাই। তো পুলিশকে বারবার বলেছে আমার মেয়েকে আঘাত করার যে অস্ত্রটা, বোমাটা মারা হয়েছে, সেগুলো ওদের বাড়িতে পাওয়া যাবে। আমি প্রথম দিন থেকেই বারবার বলছি, তো না কোনো ব্যবস্থা নেয়নি। যদি পুলিশ ওদের বিরুদ্ধে কড়া শাস্তি নিত, প্রশাসন যদি কড়া শাস্তি নিত, বোমা উদ্ধার করত, ওই শয়তানদেরকে, গুন্ডাদেরকে যদি সাহায্য না করত, তাহলে আজকে তামান্না আমার বুকে থাকতো। তাহলে ফুটফুটি শিশুটি মৃত্যু হতো না বোমার আঘাতে, তাহলে তাকে প্রাণ হারাতে হতো না। আপনারা শুনলেন তামান্নার মা কি বলছেন। পুলিশ ব্যবস্থা নিলে এই ঘটনা ঘটতো না। আমি ঠিক এই প্রশ্ন নিয়ে আমার সহকর্মী, আমাদের চিফ রিপোর্টার সিজার মন্ডলের কাছে। সিজার, তামান্নার মা বলছেন যে পুলিশ ব্যবস্থা নিলে এই ঘটনা ঘটলো না। 23শে জুন, তারপর আজকের ঘটনা। এই যে পাশের রাজ্য থেকে বারবার এরা আসছে বোমা বাঁধতে, তাহলে কি পুলিশ দেখেও দেখছে না, নাকি ইন্টেলিজেন্সের অভাব? কোন জায়গায় গলত হচ্ছে, কি সমস্যা পুলিশের হচ্ছে বলে মনে হয়? দেখো, একদমই এই কথাটাই আমিও বলবো। পুলিশ যদি ব্যবস্থা নিত এই ঘটনা ঘটতো না। ইন্টেলিজেন্স ফেলিওরের কথা বলা যায় না এই কারণেই, গত 2 বছরে এমন বেশ কিছু উদাহরণ রয়েছে। কলকাতা পুলিশ এবং বেঙ্গল পুলিশের STF এ রাজ্যে বেআইনি অস্ত্র ঢোকা রুখতে বিহার, ঝাড়খণ্ডে গিয়ে যেখানে অস্ত্র তৈরি হচ্ছে সেই কারখানায় হানা দিচ্ছে। সেখান থেকে অস্ত্র কারবারি থেকে শুরু করে যারা অস্ত্র তৈরি করে তাদেরকে গ্রেপ্তার করতে পারছে। আর পাশের জেলায় যারা বোমা বাঁধতে পারে সেই রকম লোক এসে তুফান চৌধুরীর আশ্রয়ে বোমা বাঁধছিল, সেটা পুলিশের কাছে কোনো খবর ছিল না। এই কথাটা কিন্তু খুব একটা বিশ্বাস করা যায় না। দীর্ঘদিন যারা পুলিশের এই ধরনের কাজের সঙ্গে যুক্ত রয়েছেন, এলাকা ভিত্তিক নজরদারির সঙ্গে যুক্ত রয়েছেন, তারাও কিন্তু স্বীকার করবেন যে পুলিশ চাইলে এদেরকে গ্রেপ্তার করতে পারে। আর সেখানেই কোথাও পুলিশের যে সদিচ্ছা, সেই সদিচ্ছা নিয়ে প্রশ্ন ওঠে। কারণ বহু ক্ষেত্রেই সেই সদিচ্ছা অনেকাংশেই রাজনৈতিক চাপ বা এই ধরনের বিভিন্ন পারিপার্শ্বিক চাপে আটকে যায়। এবং সেই কারণেই কিন্তু এই তুফান চৌধুরীরা বেল পেয়ে বেরোনোর পর তারা আবার অপরাধমূলক কাজকর্মে যুক্ত হন। কিন্তু পুলিশের নাকের ডগাতেই এই ধরনের ঘটনা ঘটে এবং পুলিশ যদি বলে যে জানে না, তাহলে কিন্তু সেটা সর্বৈব মিথ্যে। একদমই। ধন্যবাদ সিজার। প্রাক্তন পুলিশ কর্তা অরিন্দম আচার্যর সঙ্গে আমরা কথা বলেছিলাম, তার বক্তব্য শোনাবো আপনাদের। পাশের জেলা বলতে কোন জেলা?
এখনো পর্যন্ত যেটা জানা যাচ্ছে যে বীরভূম থেকে নিয়ে আসা হয়েছিল। আচ্ছা, বীরভূম থেকে নিয়ে এসে কাটোয়াতে এই কাণ্ড কারখানা চলছিল এবং সেই সময় বোমা বিস্ফোরণ, একজনের দেহ, একজন ছিন্ন ভিন্ন হয়ে গেছে। তুফান চৌধুরী নামে যার বিরুদ্ধে মূল অভিযুক্ত, সেও আহত, তাকে ইতিমধ্যেই পুলিশ গ্রেপ্তার করেছে। আর এই তুফান চৌধুরী আবার এলাকার প্রাক্তন বহিষ্কৃত তৃণমূল কাউন্সিলরের ঘনিষ্ঠ। এই ঘটনাকে কেন্দ্র করে ইতিমধ্যে যে প্রশ্ন উঠতে শুরু করেছে, তাহলে স্থানীয় পুলিশ কি করছে, মানে ঠিক 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 স্থানীয় পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন হচ্ছে, কি করছিল তাহলে পুলিশ? ঠিক আছে, স্টার্ট করে দেব। মানে স্থানীয় পুলিশের এই ঘটনা ঘটার পর যে প্রশ্ন সব থেকে বড় আকারে সামনে উঠে আসছে, যে স্থানীয় পুলিশ তাহলে কি করছিল, পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। দীর্ঘদিন ধরে বকটুই কাণ্ড থেকে মুখ্যমন্ত্রী যেভাবে নাকি আজকে ভর্ৎসনা করেছে, ধারাবাহিকভাবে যদি দেখেন, 2 জানুয়ারি 2025 মালদাতে যখন বাবলা সরকার নিহত হয়, খুন হয়, তারপরে মুখ্যমন্ত্রী যখন পুলিশ, এসপিকে বললেও ডিজিও তো বলেছে, কিন্তু সমগ্র জায়গায় যে পুলিশকে এত কিছু বলছে, পুলিশ আজকে নিষ্ক্রিয় হয়ে আছে। আমি বলবো বর্তমান যে পরিস্থিতি সৃষ্টি হয়েছে, এক সংখ্যক পুলিশ নিশ্চয়ই অক্লান্ত পরিশ্রম করছে, ইনফ্রাস্ট্রাকচার খুব খারাপ, কিন্তু আরেক সংখ্যক পুলিশ ইন পারসুয়েশন অফ সিক্রেট ইনফরমেশন থাকা সত্ত্বেও কিন্তু তারা আজকে কাজ করছে না। কেন? আমি আপনাকে একটা এক্সাম্পল দিলে বুঝবেন। এই যে নদিয়াতে তমান্না বলে মেয়েটি যে নৃশংসভাবে খুন হলো, আপনি বলুন কালু শেখকে, আনোয়ারকে, তারা 5 ভাই দীর্ঘদিন ধরে আজকে যেখানে অত্যাচার করছে, টাকা তুলছে, পুলিশ জানে না? আজকে এই ঘটনা হওয়ার পরে তাদের বাড়ি থেকে আজকে সকেট বোমা পাওয়া যাচ্ছে। আপনি আমাকে বলুন যে আজকে দীর্ঘদিন ধরে প্রশাসন নাকি দারুণ কাজ করছে, মুখ্যমন্ত্রী বলেছেন বোম বের করতে হবে, তুলতে হবে যেভাবেই হোক, দিনের পর দিন আমরা এটা কি দেখছি? এটা হচ্ছে কিছুই নয়। আপনি বলে দিচ্ছি, আপনি জানবেন যে এই সমস্ত যারা নাকি ক্রিমিনাল কাজ করছে, এরা হচ্ছে শাসক দলের আন্ডারে রয়েছে, আমি আপনাকে বলে দিচ্ছি। এবং দেখবেন পাশের জেলা বীরভূম টিরভূম বিভিন্ন জায়গা থেকে এই সমস্ত বোম নিয়ে আসা হচ্ছে। রবীন্দ্রনাথ বলছে তো যে তার উপর আক্রমণের জন্য বোমা বিস্ফোরণ, তার মানে তৃণমূল সরকারের এবং এই পুলিশের মদতে বিভিন্ন স্থানে সব বোমা তৈরির কারখানা হয়েছে, বোমা মজুত করা আছে, সেটা বিরোধীদের ওপর আক্রমণের জন্য, আর তার সঙ্গে সঙ্গে নিজেদের হিস্সা বন্টনে যখন গণ্ডগোল হচ্ছে সে তার জন্যও করছে। আগেকার দিনের ডাকাতির ভাগ নিতে সমস্ত ডাকাতদের মধ্যে জঙ্গলে মানে ভয়ঙ্কর লড়াই হতো, সেই অবস্থায় পড়ে গেছে। কাজেই এর থেকে তৃণমূলের মুক্তির কোনো রাস্তা নেই, তৃণমূল দলটা আপনা আপনি ভেঙে পড়বে।